এখন এটি সকলের কাছে পরিষ্কার হয়েছে, পুরো দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে। এই বিষয়ে যদি কারো এখতিয়ার থাকে, এই দুর্বৃত্ত অফিসারদের, এই দুর্বৃত্তায়িত অফিসারদের, তারা যা করেছে আয়নাঘর নামক যেই নাটকের মাধ্যমে তারা আমাদের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, আমাদের বাংলাদেশের নাগরিকদের নির্মম নির্যাতন করেছেন। তারা অনেককে মেরে ফেলেছেন, অনেককে নির্যাতন করেছেন, অনেককে চিরতরে গুম করে দিয়েছেন। তারা কোথায় আমরা এখন জানি না। তারা যে হিরাস ক্রাইম করেছেন এইটির কোনো তুলনা হয় না। ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশে সেনাবাহিনীর একাংশ, এই দুর্বৃত্তায়িত অফিসাররা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতার সুযোগ সুবিধা বিলাসী জীবনযাপন করে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এটি পরিষ্কার এখন। এবং এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের কোনো দয়া মায়া থাকতে পারে না। তবে তার মানে আমরা এটিও বলছি না যে তাদের বিরুদ্ধে অবিচার করা হবে না। জাস্টিস পাবেন তারা। তারা যে অপরাধ করেছেন সে অপরাধের বিপরীতে তাদের যে জাস্টিস পাওনা সেটি তারা পাবেন। যাদের বিরুদ্ধে অপরাধ করেছেন সেই ভিকটিমরা, তারাও জাস্টিস পাবেন। যাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করা হয়েছে সেটির প্রতিকার তারা পাবেন। আর তাদের প্রতিকার পাওয়া মানে এই দুর্বৃত্তায়িত অফিসাররা সাজা ভোগ করবেন। কঠিনতম সাজা তাদের ভোগ করতে হবে। এবং সেই সাজা তাদের দেবে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালত। এবং সেইটি অবশ্যই হবে। আর এখন দাবিটি যেই জায়গায় আছে, আপনারা যেভাবে রিয়্যাক্ট করেছেন, সারা বাংলাদেশ যেভাবে রিয়্যাক্ট করেছে, সচেতন মানুষেরা সাব জেলের বিরুদ্ধে যেভাবে রিয়্যাক্ট করেছে, তাতে সাব জেলের আর কোনো কার্যকারিতা থাকে না। জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো আইনই আইন না। জন আকাঙ্ক্ষা সবচেয়ে বড় আইন। তাই সাব জেলের কোনো অস্তিত্ব আর থাকে না আসলে। তাই আইসিটির আহ্বান এবং আইসিটির নির্দেশ মান্য করে সেনা সদরকে, সেনাবাহিনীর প্রধানকে, জেনারেল ওয়াকারকে আইসিটি যেভাবে চায় সেভাবে করতে হবে। তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। সেই দুর্বৃত্তদের কোর্ট যেইখানে রাখবার সিদ্ধান্ত নেয়, যে আদালতে, সেটা কাশিমপুর হতে পারে, কেরানীগঞ্জ হতে পারে, কিংবা আদালত নির্দেশিত অন্য জায়গা হতে পারে, সেই অনুযায়ী হবে। তার সুইট উইলের কোনো এখানে দাম থাকবে না, থাকতে পারে না। যদিও তিনি আগে হয়তো সেরকমটি চিন্তা করেছিলেন, বাট এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে তার এই বিষয়ে কোনো সিদ্ধান্তই থাকতে পারে না। দুঃসাহস যাতে তিনি না দেখান ছাত্র জনতার, এই দেশের মানুষের, বাংলাদেশের নাগরিকদের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবার দুঃসাহস যাতে তিনি না দেখান, এবং তার কোনো অফিসার। এবং দ্য মেসেজ ইজ ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে আয়নাঘর বাস্তবায়নকারী কুলাঙ্গারদের তুলনা হতে পারে কি? না, পারে না। কোনোভাবেই এই কুলাঙ্গারদের, তারা মানবতা বিরোধী যে অপরাধ করেছে, জনগণের খেয়ে, জনগণের পরে, জনগণের টাকায় তাদের ইউনিফর্ম, তাদের সব কিছু, তাদের বেতন ভাতা, তাদের ছেলে মেয়ের লেখাপড়া, অর্থাৎ তাদের জীবন জীবিকা, জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। এবং তারা হিনাস ক্রাইম করেছেন, জঘন্য রকমের মানবাধিকার লঙ্ঘন করেছেন। সো আর খালেদা জিয়া এবং হাসিনার জন্য যেই সময় সাব জেল ঘোষণা করা হয়েছিল, তারা ছিলেন রাজনৈতিক বন্দী সেই সময়টিতে। তো তাদের সঙ্গে আসলে এই কুলাঙ্গারদের তুলনা হতে পারে না। আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি। আব্দুল করিম ফান, তিনি আমার চ্যানেলে প্রায়শই কমেন্ট করে থাকেন, একজন নিয়মিত সাবস্ক্রাইবার, আমার অত্যন্ত লয়াল সাবস্ক্রাইবার। আব্দুল করিম ফান বলেছেন, অভিযুক্ত সেনা সদস্যরা ক্যান্টনমেন্টের ভিতর সাব জেলে থেকে সেনাপ্রধানের সাথে মিলেমিশে সরকার হটানোর নীল নকশা করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? তিনি আরও বলেছেন, অতীতে সেনা অফিসারদের জন্য যদি সাব জেলের ব্যবস্থা করা না হয়ে থাকে, এখন কেন করা হবে? তো আব্দুল করিম সাহেবের সঙ্গে আমি একমত। অবশ্যই আগে যদি ব্যবস্থা করা না হয়, আগেও আমরা দেখেছি সেনা কর্মকর্তাদের বিচার হয়েছে, নারায়ণগঞ্জের 7 মার্ডার্সে হয়েছে, তারপর অস্ত্র মামলায় হয়েছে বিএনপি আমলের, সেখানে আমরা দেখেছি সেনা কর্মকর্তাদের বিচার হয়েছে নিয়মিত আদালতে, এবং তাদের জন্য কোনো সাব জেল ঘোষণা করা হয়নি। আমি আপনার সঙ্গে একমত। তখন যদি না হয়ে থাকে, এখনও আসলে বিষয়টি দরকারি না। আচ্ছা, আরেকটি কমেন্ট আমি পড়ব, যেটি আমি দেরি করে পড়ছি, শেষে পড়ছি, বাট এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কমেন্টটি একটি বড় কমেন্ট, বেশ বড়। যিনি কমেন্ট করেছেন বেলাল হোসেন আইডি থেকে কমেন্টটি এসেছে, মিস্টার বেলাল হোসেনই হবেন সম্ভবত, ধারণা করছি। তিনি একটি বড় কমেন্ট করেছেন এবং তিনি বলে নিয়েছেন তার কমেন্টটি বেশ বড় হতে যাচ্ছে, আমি যাতে পড়ি। তো আমার একটু সময় লেগেছে সেই কমেন্টটি পড়া, এবং এখন এটি নিয়ে আলোচনা করছি, তার কমেন্টটি শেয়ার করছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট তিনি করেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাই তার এই রিয়াকশনের জন্য। আমাকে অ্যাড্রেস করে বলেছেন, এনামুল সাহেব সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কমেন্টটা অনেক বড় হবে, সম্ভব হলে পড়ে দেখবেন এবং আশা করি রিপ্লাই করবেন। কি দুর্ভাগ্য আমাদের,
আপনার মতো একজন বিবেকবান, আমাকে অ্যাড্রেস করছেন তিনি, আপনার মতো একজন বিবেকবান এই ভিডিওর আগ পর্যন্ত মনে করতাম মানুষও শেষ পর্যন্ত বন্দুকের নলের ভয়ে সরকারের নেওয়া অন্যায় সিদ্ধান্তকে খুবই সুন্দরভাবে নর্মালাইজ করে উপস্থাপন করলেন। আচ্ছা, এইসব উর্দি পরিহিত খুনিদেরকে মিলিয়ে ফেললেন 2007 সালের 2 সাবেক প্রধানমন্ত্রীর সাথে। নিঃসন্দেহে হাসিনা এখন একজন ঘৃণিত মাফিয়া, খুনি, মানবতা বিরোধী অপরাধী, কিন্তু 2007 সালে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। কিন্তু দুজনকেই সাবেক প্রধানমন্ত্রীর প্রটোকল অনুযায়ী সম্মান দেখিয়ে সাব জেলে রাখা হয়েছিল। কিন্তু এই গুম খুনের আসামিরা কিভাবে সেই মর্যাদা পায় জানি না। পূর্বে রাজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তার ক্ষেত্রে এমন বিশেষ সুবিধার ব্যবস্থা ছিল না, বরং তাদের সাথে কুকুর বিড়ালের চেয়ে বাজে আচরণ করা হয়েছিল। এমনকি নির্যাতনের কারণে আব্দুর রহিম সাহেব মারা গিয়েছিলেন বলে অভিযোগ আছে। এনামুল সাহেব, এই খুনিরা তাদের হ্যাডম দেখাচ্ছে, এর ভবিষ্যৎ ফলাফল কিন্তু ভয়ানক হবে। ইউনূস সাহেব চলে যাওয়ার আগেই যদি এদের বিচারের রায় না হয় বা কার্যকর না হয়, আগামীতে বিএনপি, জামাত যারাই ক্ষমতায় আসুক, যে কোনো একটি সিচুয়েশন তৈরি করে এই ভয়ানক দানবদেরকে, সেনাবাহিনীর এই বিপদগামী গ্রুপটা এদেরকে বের করে নিয়ে যেতে পারে। এরপর হয় এরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, না হলে এদের ফেলো অফিসাররা বিপ্লবী ও সাধারণ মানুষদের উপর আরও ভয়াবহ নির্যাতন শুরু করতে পারে। ইউ নেভার নো, কারণ তারা জানে এই রাষ্ট্র ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা তাদের টিকিটিও ছুঁতে পারবে না। আরও প্রশ্ন হলো, পুলিশের সাবেক আইজি মামুন, সাবেক বিচার সন্ত্রাসী খায়রুলদের মর্যাদা কি এদের নিচে? যা হোক, জানি না আজকের পর থেকে আপনার আলোচনা আর কোনোদিন শুনব কিনা। আপনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেছেন, আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, একজন ভীতু কাপুরুষ কখনোই আমাদের জুলাইয়ের সাথী হতে পারেন না। আমরা একেবারে প্রান্তিক মানুষ হয়েও নিজেদের প্ল্যাটফর্ম ফেসবুকে এই অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আর আপনি পরিচিত মুখ হয়েও আইনি প্রক্রিয়ার একটা খোঁড়া যুক্তি দিয়ে বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করলেন। যেহেতু আমরা অ্যাক্টিভিজম করি না, আমাদের তেমন কোনো ফ্যান ফলোয়ার নেই, তাই আমাদের প্রতিবাদী পোস্ট হয়তো 50, 100 বা 200 মানুষের কাছে পৌঁছবে। কিন্তু আপনারা যারা অ্যাক্টিভিজম করেন, তাদের পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছায়। সুতরাং তীব্র প্রতিবাদ না করে এভাবে ভয় পেয়ে বা সুশীল সেজে দায়িত্ব এড়িয়ে যাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক, যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চয়েস। আমরা সাধারণ মানুষ এই খুনিদের ক্ষেত্রে অন্যদের মতোই আইনের স্বাভাবিক প্রয়োগ দেখতে চাই। তো বেলাল হোসেন সাহেবকে বলছি, প্রিয় বেলাল হোসেন সাহেব, আপনি সাধারণ মানুষ নন যিনি এরকম একটি প্রতিবাদী কমেন্ট করতে পারেন এত গুছিয়ে, এত সুন্দর ভাষায়। তিনি সাধারণ নন, অবশ্যই আপনি অসাধারণ। আপনার কমেন্টটি আমার অনেক ভালো লেগেছে, যদিও এখানে আমার বিরুদ্ধে কথা আছে। আমি ভীরু কাপুরুষ আসলে নই, চেষ্টা করি না হতে। আমি আমার কথাবার্তায় অত্যন্ত স্পষ্টবাদী। আমার বন্ধু মহলে বা যারা আমাকে চেনেন তারা আমাকে স্পষ্ট ভাষী হিসেবে জানেন। আমি একজন আউটস্পোকেন মানুষ, এবং আউটস্পোকেন থাকতে গিয়ে আমাকে অনেক সময় সমস্যার মোকাবেলা করতে হয়েছে। ব্যক্তি জীবনে নানাভাবে নানা জায়গায় আমি অসুবিধার সম্মুখীন হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছি। তো বাট আমি আমার আউটস্পোকেননেস থেকে সরে আসিনি। আমি বরাবরই আউটস্পোকেন থেকেছি, থাকবার চেষ্টা করেছি। তো আপনার আগের কমেন্টগুলো আমি পড়ছিলাম, সেখানে আমি ব্যাখ্যা দিয়েছি। এই জায়গাটিতে আমি কোনো অবস্থান নেইনি আসলে, আর আমি চেষ্টা করছিলাম আরও ফার্দার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, এবং আমি পেয়ে গিয়েছিলাম সেটি। ইমিডিয়েট পরে আমি কিন্তু জানতে পেরেছিলাম তাজুল ইসলাম সাহেব কী বলেছেন। তখনই আমি দুটো বিষয় মিলিয়ে আগের যে খবর, সাবজেল স্থাপন করা বা ঘোষণা করা, এবং তাজুল ইসলাম সাহেব যেভাবে রিয়্যাক্ট করেছেন আইসিটির পক্ষ থেকে চিফ প্রসিকিউটর হিসেবে, আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি পরের ভিডিওতে। যেমনটি একটু আগেও মেনশন করেছি, আমি দ্বিতীয় ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। অনুরোধ থাকবে আপনি দয়া করে আমার দ্বিতীয় ভিডিওটি দেখবেন। এরপর দরকার হলে আমাকে আর দেখবেন না, বাট আমার দ্বিতীয় ভিডিওটি দেখবার অনুরোধ আপনার কাছে থাকলো এবং সবার কাছে থাকলো। আশা করছি আমার দ্বিতীয় ভিডিও দেখলে আমার প্রতি আপনার যে ক্ষোভ আছে সেটি থাকবে না। আমি আবারও বলছি, আমি অনেক ভিডিওতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি কিন্তু কঠিন কথা বলেছি, কারণ আমার কাছে মনেই হয়নি যে আমি সেনাপ্রধান সম্পর্কে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধান আইনের স্পষ্ট লঙ্ঘন করছেন,
বাংলাদেশে প্রচলিত আইন কানুনের বাইরে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং তিনি শেখ হাসিনার খুব কাছের মানুষ হিসেবে, আত্মীয় হিসেবে অতীতে অনেক কিছুই করেছেন যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল। আমি বিশ্বাস করি সেই কথা, এখনও আমি বলছি জোর দিয়ে। তিনি সবসময় আমাদের জাতীয় স্বার্থ দেখেননি। হ্যাঁ, কেউ কেউ তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করেছেন যে 5 আগস্টের আগে সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়েছে, ওয়াকারুজ্জামান ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু এটিও তো সত্যি তার আগে তিনি সেনাবাহিনীর একাংশকে নিয়োগ করেছিলেন ছাত্র জনতার বিরুদ্ধে। সেনাবাহিনী গুলি চালিয়েছিলেন আমাদের উপর, সেনাবাহিনীর সদস্যরা। হ্যাঁ, একটি ক্ষুদ্রাংশ, পুরো সেনাবাহিনী না, একাংশ। আর তারা কিভাবে সেই কাজটি করতে পেরেছিলেন? জেনারেল ওয়াকারের ইনভলভমেন্ট ছাড়া? নিশ্চয়ই তার ইনভলভমেন্ট, তার আদেশ, তার অনুমোদন সেখানে ছিল। সেনাবাহিনী প্রধান হিসেবে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়টি তিনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না। পরবর্তীতে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, পুরো সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে, কারণও তো ছিল। কারণ সেনাবাহিনীর ভেতর থেকে আমাদের জওয়ান ভাইয়েরা, আমাদের জুনিয়র অফিসার ভাইয়েরা, সেনা কর্মকর্তারা, যার মধ্যে ছিলেন কমিশনড অফিসাররা, নন কমিশনড অফিসাররা এবং জুনিয়র কমিশনড অফিসাররা এবং জওয়ানরা সর্বোপরি, তারা জানিয়ে দিয়েছিলেন, তারা মেসেজটি দিয়ে দিয়েছিলেন সেনাপ্রধানকে, ওয়াকারুজ্জামানকে, যে তারা ছাত্র জনতার পক্ষে থাকবেন, তাদের বিরুদ্ধে যেতে পারবেন না, তাদের বুকে গুলি চালাতে পারবেন না। সেই বার্তাটি কি যথেষ্ট ছিল না সেনাপ্রধানের আমাদের পক্ষে আসবার জন্যে? তাই যারা একপাক্ষিকভাবে তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন যে তিনি আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আমাদের বিপক্ষে যাবার তার কোনো সুযোগ ছিল কি? হ্যাঁ ছিল, যখন শেখ হাসিনা তাকে নির্দেশ করেছিলেন এবং যখন তিনি সেনাবাহিনীর একাংশকে নিয়োগ করেছিলেন আমাদের ছাত্র জনতার বুকে গুলি চালাবার জন্য, তখন তার সুযোগ ছিল আমাদের বিরুদ্ধে যাবার। কিন্তু পরবর্তীতে তার কি সুযোগ ছিল? কখনোই ছিল না। তিনি যদি সেই চেষ্টা করতেন, তিনি অতটা বোকা নন যে তিনি সেই আমাদের জওয়ান ভাইদের, আমাদের অফিসার ভাইদের বার্তা তিনি পাননি, তিনি বুঝতে পারেননি, এরকম না। তিনি যদি সেই চেষ্টা পরবর্তীতে অব্যাহত করতেন, হাসিনার নির্দেশে আগে যেমনটি করেছেন, তার পজিশন থাকতো, তার অবস্থানটি থাকতো, সেনাপ্রধান থাকতে পারতেন তিনি? কোনো অবস্থাই না। তাই তিনি অতটা বোকা নন, তাই তিনি আমাদের পক্ষ নিয়েছিলেন। আর এখন যা হয়েছে আমরা যা বুঝতে পারলাম, বিষয়টি পরিষ্কার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখানে ব্যবহার করা হয়েছে, রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে, বাই অর্ডার অব দ্য প্রেসিডেন্ট অব বাংলাদেশ তাকে ব্যবহার করা হয়েছে, তার পজিশনকে ব্যবহার করা হয়েছে। একজন ডিএস সেই প্রজ্ঞাপন সাইন করেছেন। এখন সব কিছু আমাদের কাছে জলবৎ তরলং, জলের মতোই সব কিছু সরল এবং তরল। আমরা বুঝতে পেরেছি পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র। আইসিটির বিপক্ষে দাঁড়িয়েছে এই শক্তি, যারা সেই প্রজ্ঞাপন জারি করিয়েছেন, প্রজ্ঞাপনে সাইন করেছেন, প্রজ্ঞাপনকে ব্যবহার করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন ওইটি একটি ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত না, এটি ফাইনাল ডিসিশন না। তাজুল ইসলাম সাহেব বিষয়টি পরিষ্কার করেছেন, আমি মনে করি আইসিটি বিষয়টি পরিষ্কার করেছে। সো এখন এটি সকলের কাছে পরিষ্কার হয়েছে, পুরো দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে। এই বিষয়ে যদি কারো এখতিয়ার থাকে, এই দুর্বৃত্ত অফিসারদের, এই দুর্বৃত্তায়িত অফিসারদের, তারা যা করেছে, আয়নাঘর নামক যেই নাটকের মাধ্যমে তারা আমাদের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, আমাদের বাংলাদেশের নাগরিকদের নির্মম নির্যাতন করেছেন, তারা অনেককে মেরে ফেলেছেন, অনেককে নির্যাতন করেছেন, অনেককে চিরতরে গুম করে দিয়েছেন। তারা কোথায় আমরা এখন জানি না। তারা যে হিরাস ক্রাইম করেছেন, এইটির কোনো তুলনা হয় না। ইতিহাস সাক্ষী থাকবে, বাংলাদেশে সেনাবাহিনীর একাংশ, এই দুর্বৃত্তায়িত অফিসাররা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতার সুযোগ সুবিধা, বিলাসী জীবনযাপন করে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এটি পরিষ্কার এখন। এবং এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের কোনো দয়া মায়া থাকতে পারে না। তবে তার মানে আমরা এটিও বলছি না যে তাদের বিরুদ্ধে অবিচার করা হবে না, জাস্টিস পাবেন তারা। তারা যে অপরাধ করেছেন, সে অপরাধের বিপরীতে তাদের যে জাস্টিস পাওনা সেটি তারা পাবেন। যাদের বিরুদ্ধে অপরাধ করেছেন সেই ভিকটিমরা, তারাও জাস্টিস পাবেন। যাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করা হয়েছে, সেটির প্রতিকার তারা পাবেন। আর তাদের প্রতিকার পাওয়া মানে এই দুর্বৃত্তায়িত অফিসাররা সাজা ভোগ করবেন, কঠিনতম সাজা তাদের ভোগ করতে হবে। এবং সেই সাজা তাদের দেবে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালত, এবং সেইটি অবশ্যই হবে।